দেশের পরিস্থিতি এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের 1 বছর পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এটি শুধু বাংলাদেশের একার নয়, পুরো বিশ্বের দায় রয়েছে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে করণীয় নিয়ে অংশীজনদের সাথে সংলাপের আয়োজন করেছে সরকার। এতে 40টি দেশের প্রতিনিধিদের পাশাপাশি দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিও অংশ নিয়েছেন। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। On the contrary, only less than 500,000 of them. দ্বিতীয় দিনে মূল বক্তব্যের শুরুতেই দেশের রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। আবারও জানান, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। Now we are ready for another transition in our political history. We have announced the time for election, and the country has come to be stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. Interim government will be replaced by an elected government. ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক সংকট। এই সমস্যার পূর্ণাঙ্গ ও স্থায়ী সমাধানে সকলকে এগিয়ে আসতে হবে। It is not only the responsibility of Bangladesh, but also of the international community to share the burden of the Rohingya crisis, to reflect on the possible solutions and to play an active role in implementing them. এ সময় রোহিঙ্গা সমস্যার সমাধানে 7 দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রফেসর ইউনূস। And in sustainable return to their homes in Rakhine as soon as possible. The time is for action right now. Undiminished contribution of donors and humanitarian partners is essential to ensure continuity of life-saving programs. We urge upon the Myanmar authorities as well as the Arakan army to ensure safety, security and livelihood of the Rohingyas, ensure justice and accountability, and put an end to the genocide and crimes against humanity. রোহিঙ্গারা বাংলাদেশের অর্থনৈতিক, প্রাকৃতিক সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমারকে অবশ্যই এর সমাধান করতে হবে। Rohingya crisis emanated from Myanmar. ভোট দেওয়ার জন্য দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। ফেব্রুয়ারিতে সেই ইচ্ছে পূরণ হবে বলে আশা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 33তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি একথা বলেন। এ সময় মঈন খান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটের বিকল্প নেই। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কেবল মানুষ গণতন্ত্র ফিরে পেতে পারে। জনগণই তাদের প্রতিনিধি নির্বাচন করবে। প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। গণতন্ত্র ও মানুষের অর্থনৈতিক মুক্তি বাস্তবায়নই বিএনপির লক্ষ্য বলে জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য একটি মাত্র অস্ত্র রয়েছে, সেটা শেখ হাসিনার বন্দুকের গুলি নয়, সেটা হচ্ছে ভোটের অস্ত্র। একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমেই কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে। বাংলাদেশের মানুষ বিগত 17 বছর ভোট দিতে পারেনি। কাজেই বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা ভোট দেবে। তারা বাংলাদেশের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে চায়। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা পূরণ হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের দাবি ও আপত্তির দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন সহ অন্য নির্বাচন কমিশনাররা। এই দিন সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের 20টি আসনের সীমানা নির্ধারণের শুনানি হয়। তরিক ইসলামের রিপোর্ট।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় দিনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি। প্রথম ধাপে সাতক্ষীরা, যশোর, বাগেরহাটের 7টি আসনের খসড়া সীমানার উপর আপত্তি নিয়ে শুনানি হয়। পরে নির্বাচন কমিশন ভবনের সামনে মানববন্ধনে বাগেরহাট জেলার 4টি আসন বহাল রাখার দাবি জানায় স্থানীয় প্রতিনিধিরা। সাধারণ জনগণ নেমে এসে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। সাধারণ জনগণের দাবি 4টি আসন 4টিই থাকবে। এই স্বাধীন নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে। বাগেরহাটবাসী সেই ভোট উৎসবে যোগদান করতে চায়। 4টি আসন ফিরে পেলেই শুধুমাত্র সেটি সম্ভব হবে। সাংবিধানিকভাবে আমাদের দাবিগুলো তুলে ধরেছি। আমরা আশা করি এই পূর্ণাঙ্গ নির্বাচন কমিশনের সংস্কারনীতে আমরা 4টি আসন ফিরে পাব। বিকেলে পিরোজপুর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সীমানা পুনর্নির্ধারণে শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় সীমানার খসড়া গেজেটের পক্ষে বিপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন আপিলকারীরা। পার্বত্য চট্টগ্রামের 3টি জেলায় মাত্র 3টি সংসদীয় আসনকে 8টি আসন উন্নতি করে পার্বত্য চট্টগ্রামের মানুষের নাগরিক অধিকার সমন্বিত রাখা হোক। পুরা ঢাকা জেলার আয়তন 1436 মিটার, 1436 কিলোমিটারের 20টা আসন, আর আমার বরগুনা জেলায় 2000 বর্গ কিলোমিটার আসন মাত্র 2টি। এই বৈষম্য মেনে নেওয়া যাবে না। আসন পুনর্নির্ধারণের শুনানি চলবে আগামী বুধবার পর্যন্ত। বাংলাদেশে তৈরি জীবন রক্ষাকারী সব ওষুধের দাম ঠিক করবে সরকার। এই সংক্রান্ত সরকারের 1993 সালের বিজ্ঞপ্তি বেআইনি ও অবৈধ ঘোষণা করে বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। আগে 739 ধরনের জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করত সরকার, কিন্তু 1993 সালে সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে 177 ধরনের ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা দেওয়া হয় সরকারকে। 2018 সালে ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। রিটকারী আইনজীবী জানান, বেসরকারি ওষুধ প্রস্তুতকারী মালিক সমিতির হাতে জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা থাকায় সাধারণ মানুষকে বেশি দামে ওষুধ কিনতে হয়। গত 17 অগস্ট নতুন করে জীবন রক্ষাকারী ওষুধের তালিকা করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। ওই তালিকায় যেসব ওষুধের নাম থাকবে সবগুলোর দাম সরকারকেই নির্ধারণ করার নির্দেশ দিয়ে রায় দিল হাইকোর্ট। আজকে রুল অ্যাবসলিউট করে আদালত যে নির্দেশনা দিয়েছেন, প্রথমত হলো ওই সার্কুলারটাকে বেআইনি ঘোষণা করেছেন এবং সাবসিডিয়েন্টলি বলেছেন বর্তমানে সরকার যে জীবন রক্ষাকারী ওষুধের তালিকা করছে সেই তালিকা হওয়ার পরে ওই জীবন রক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণটা সরকার করবে, এইভাবে আদালত নির্দেশনা দিয়েছেন। বিমানের টিকিটের দাম কমাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এখন থেকে টিকিটের উপর দাম এজেন্সির নাম ও লাইসেন্স নম্বর উল্লেখ করতে হবে। নির্দেশনা না মানলে সেই এজেন্সির লাইসেন্স বাতিল কিংবা মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, সারা দেশে অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান চলছে। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। বাংলাদেশে আলু পটলের মতো দাম বাড়ে বিমান টিকিটের। চাহিদা বাড়লেই শুরু হয় সিন্ডিকেটের দৌরাত্ম্য। কলকাতা এয়ারপোর্ট থেকে দুবাই এয়ারপোর্টের দূরত্ব 3384 কিলোমিটার, আর ঢাকা থেকে দুবাইয়ের দূরত্ব 3557 কিলোমিটার। একই দিনে কলকাতা থেকে দুবাই এয়ার ইন্ডিগোর যাওয়া আসার টিকিটের দাম যেখানে 40,508 টাকা, সেখানে ঢাকা থেকে দুবাইয়ের টিকিটের দাম নেওয়া হচ্ছে 85,914 টাকা। এভাবে প্রতি বছর প্রায় 1.5 কোটি যাত্রীর কাছ থেকে হাজার হাজার কোটি টাকা ট্রাভেল এজেন্সিগুলো পাচার করছে বলে জানালেন বিমান উপদেষ্টা। নিবন্ধিত যে ট্রাভেল এজেন্ট আছে সম্ভবত 1005, অনিবন্ধিত আমাদের জানা মতে প্রায় 20,000-এর উপরে ট্রাভেল এজেন্ট আছে। এই পান দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরা একটা কৃত্রিম সংকট তৈরি করে সকলে মিলে, যারা এই নৈরাজ্য করার ভিতরে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে এবং এই দরিদ্র জনগোষ্ঠীকে একটা নিদারুণ কষ্ট দিয়েছে। আমরা এটাকে থামাতে চাই। উপদেষ্টা জানান, এখন থেকে টিকিটের উপর মূল্য, এজেন্সির নাম ও লাইসেন্স নম্বর উল্লেখ করতে হবে। বিমানবন্দরে প্রতিদিন বিষয়টি মনিটর করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্দেশনা না মানলে ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল সহ নেওয়া হবে আইনি ব্যবস্থা। আমরা এয়ারপোর্টে যে বেশ কিছু প্যাসেঞ্জার যারা ওমরায় যাচ্ছেন, যারা মানে বিদেশে কর্ম উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন,
আমরা যখন দেখি টিকিটের মধ্যে কোনো মূল্য লেখা নেই, আমরা যখন জিজ্ঞেস করি টিকিট কত টাকা দিয়ে কিনেছেন, স্পষ্টভাবে বলতে পারেন না। ফিক্স নাম্বার বলে দিয়েছি যে এক একজন ম্যাজিস্ট্রেট প্রতিদিন এই কয়টা টিকিট নিয়ে 4টা দাগে আমি বলে দিয়েছি আমাদেরকে প্রত্যেক দিন একটা করে রিপোর্ট করার জন্য। টিকিটের মূল্য প্রত্যেকটা টিকিটে যেন লেখা থাকে। এই ট্রাভেল এজেন্টগুলো যাদেরকে আমরা পাবো এদের প্রত্যেকের ট্যাক্স ফাইল ওপেন করবো। এটা যদি আমার ফ্যামিলির মেম্বারও হয়ে থাকে, এটা যদি আমার কোনো বন্ধু হয়ে থাকে, এটা আমার কোনো পরিচিত জন হয়ে থাকে, এই নৈরাজ্যের সাথে যারা জড়িত তারা কখনো কোনোভাবে রেহাই পাবে না। উপদেষ্টা জানান, শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল দ্রুত চালুর চেষ্টা চলছে, যা বিদেশি অপারেটর পরিচালনা করবে। একটা প্রসেসগত জিনিস। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে চোখে আঘাতপ্রাপ্ত শত শত আন্দোলনকারীর তথ্য গোপন করে চিকিৎসা দিতে হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে এমন সাক্ষ্য দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের এক চিকিৎসক। আর শহীদ মারুফ হোসেনের বাবা জানান, তার গুলিবিদ্ধ ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাধা দেয় পুলিশ। এমনকি রাইফেলের বাট দিয়ে তার ছেলের গুলিবিদ্ধ স্থানে খোঁচানো হয়। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে গত 7 দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন 19 জন। রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে সোমবার 8ম দিনে সাক্ষ্য দেন আরও 5 জন। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক খায়ের আহমেদ চৌধুরী 6 রোগীর চোখ থেকে বের করা স্প্রিন্টারগুলো আদালতকে দেখান। একই হাসপাতালের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা নীলা জানান, ভর্তি থাকা 864 জন রোগীর মধ্যে 493 জনের এক চোখ নষ্ট হয়েছে। চিরতরে দৃষ্টি হারিয়েছেন 43 জন। চোখ হারা যে আহত ব্যক্তিরা ছিল, যারা অধিকাংশই পিলেট এবং বুলেট বিদ্ধ ছিল, তাদের যে চেহারার বিভৎসতা তার বর্ণনা দিয়েছে। সেইখানে দেখা গেছে 43 জনের সম্ভবত 2 চোখ নষ্ট হয়ে গেছে। অনেকে 2 চোখে খুব সামান্য দেখেন এবং অনেকেরই দৃষ্টিশক্তি হ্রাস পেয়েছে। 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে প্রেজেন্টেশনটা দিয়েছেন তাতে দেখা যায় 1000-এরও বেশি গুলিবিদ্ধ ব্যক্তি চক্ষু চিকিৎসার জন্য তাদের কাছে উপস্থিত হয়েছে। কলেজ শিক্ষার্থী মারুফ হোসেন 19 জুলাই ঢাকার বাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন। তার বাবা মোহাম্মদ ইদ্রিস জবানবন্দিতে জানান, তার ছেলেকে বাড্ডার একটি স্থানীয় হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে আটকে রাখে পুলিশ। তখনও তার ছেলে বেঁচে ছিল। সময়মতো হাসপাতালে নিয়ে যেতে পারলে হয়তো তার ছেলেকে বাঁচানো যেত। চিকিৎসায় বাধাগ্রস্ত শুধু করা হয়নি, থামিয়ে রাইফেলের বাট দিয়ে খুঁচিয়ে ক্ষত স্থানটাতে আঘাত করা হয়, দেখা হয় যে সত্যি ক্ষত হয়েছে কিনা, এবং ওইখানে দেরি না হলে তার অনুমান যে ছেলেটা হয়তো বাঁচত। এছাড়া এদিন কুমিল্লায় শহীদ আব্দুর রাজ্জাক রুবেলের মা হোসনে আরা ও লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনে আহত আমেনা আক্তার সাক্ষ্য দেন। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন হল ও ডিপার্টমেন্টে গিয়ে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ক্যাম্পাস। এই পরিস্থিতিতে আগামীকাল ভিপিজিএস ও এজিএস প্রার্থীদের নিয়ে বৈঠক করবে নির্বাচন কমিশন। এদিকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মঙ্গলবার শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, ক্যাম্পাস জুড়ে চলছে নানা আলোচনা, সামনে আসছে মেরুকরণ। এর মধ্যেই সোমবার সিনেট ভবনে চলে শেষ দিনের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রতিপক্ষকে ঘায়েল আর শিক্ষার্থীদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি পদপ্রার্থী বিনিয়ামিন মোল্লা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের ওপর কিছু দল বা প্যানেল প্রভাব বিস্তার করছে। রিডিং রুমের ভিতরে যে প্রচারণা চালানো হয়েছে, অনেকেই অভিযোগ দিয়েছেন, তারপরেও কিন্তু কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই ছাত্র দলের ভিপি প্রার্থী। তো তাহলে ওই জায়গায় গিয়ে তো হাতটা আটকে যাচ্ছে, বিচার হচ্ছে না। ওই জায়গায় গিয়ে তো আইন কোনো প্রয়োগ হচ্ছে না, তাহলে আমাদের উপরে কেন বারবার আইন প্রয়োগ করা হবে?
নির্বাচনকে সামনে রেখে কার্জন হলে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এ সময় জুলাই আন্দোলনের মতো ডাকসু নির্বাচনেও সবাইকে এক কাতারে আসার আহ্বান জানান ভিপি ও জিএস প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্জন যেভাবে আছে, একাডেমিক অর্জন অথবা একাডেমিয়ায় সেভাবে আমরা ফোকাস দিতে পারিনি। আমরা ইনশাল্লাহ আমাদের এই ইউনিভার্সিটিকে একটা একাডেমিক ইউনিভার্সিটি বানাবো ইনশাল্লাহ। এই যে অতিরিক্ত ফি নেওয়া এবং এটা একটা বাণিজ্যকরণে পরিণত করা বিশ্ববিদ্যালয়ের এক্সামগুলোকে, এটার ব্যাপারে আমরা সিরিয়াসলি ব্যবস্থা নিব ইনশাল্লাহ। বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, ডাকসু নির্বাচনে বিশৃঙ্খলা তৈরি করতে বিভিন্ন হলে গুপ্ত সংগঠন অপতৎপরতা চালাচ্ছে। আমরা যেভাবে প্রচারণা করতে যাই না কেন, সেটাকে নিয়ে আমরা আশঙ্কা করছি বিভিন্ন গুপ্ত সংগঠনের সদস্যবৃন্দ আমাদেরকে নিয়ে মব করার সম্ভাবনা আছে। এজন্য নির্বাচন কমিশনকে বলছি, অতি দ্রুত কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে হলগুলিতে আমরা নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালাবো সেটা আপনারা প্রকাশ করেন। এদিকে প্রার্থীদের নানা অভিযোগ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন শুধু কমিশনের একার পক্ষে সম্ভব না, সবাইকে সহায়তা করার আহ্বান জানান তিনি। আমরা দেখছি এই পর্যন্ত মেজর কোনো ভায়োলেশন হয়নি। বাই দিস টাইম আমরা রঙিন বিলবোর্ডগুলো সরানোর ব্যবস্থা করেছি, আজকেও বিলবোর্ড সরাচ্ছে। এই পর্যন্ত প্রায় 21 জনের তথ্য আমরা পেয়েছি যারা নমিনেশন পেপার নিয়েছিল ডাকসুতে ইলেকশন করার জন্য, তারা স্বেচ্ছায় প্রত্যাহার করে যাচ্ছে। এদিকে স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা নিয়ম ভঙ্গ করে রোকেয়া হলে অবস্থান করার বিষয়ে ক্ষমা চেয়ে প্রভোস্ট বরাবর চিঠি দিয়েছেন।